আমার ৪৫ মিনিটেই ৯০টার উপরে দাগানো হয়ে গেছিল। তুমি যখন প্রথমবার প্রশ্নগুলো দাগাবা, ম্যাথ প্রশ্ন টাচ করা যাবে। তো এই যে এইসব যে ফাঁকা জায়গাগুলো আছে, এখানে তুমি রাফগুলো করো। দ্বিতীয়বার আমি প্রশ্ন কীভাবে দাগাইছিলাম একটু পরে আমি ভিডিওতে দেখাবো যে প্রশ্ন দাগানোর উপায়টা কী। তুমি যদি চিহ্ন না রাখো, পরে আবার ওএমআর খুঁজে খুঁজে কি তোমাকে বের করতে হবে যে আসলে আমি কোন প্রশ্নগুলো স্কিপ করছি। আমি যখন প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিই, 10 মিনিট সময় নষ্ট করছি শুধুমাত্র প্রশ্ন রিডিং দেওয়ার ক্ষেত্রে। আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওটি এই মুহূর্তে যারা দেখতেছো, তোমরা অবশ্যই সামনে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা। তো এই ভিডিওতে আমি মূলত স্পেসিফিকলি আলোচনা করব যে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদের যে 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময় আমরা কিভাবে টাইম ম্যানেজমেন্টটা করতে পারবো। মানে 1 ঘন্টা মানে 60 মিনিটে আমাদের 100টা প্রশ্ন দাগাতে হবে, তাই তো? তো আমরা একটা প্রশ্নের জন্য কিন্তু প্রায় 40 সেকেন্ডের কাছাকাছি সময় পাচ্ছি। তো কীভাবে প্রশ্নগুলো দাগালে আমরা পারফেক্টলি সবগুলো প্রশ্ন টাচ করে আসতে পারবো, দাগে আসতে পারবো, প্লাস কী কী ভুল করা যাবে না। এই ক্ষেত্রে আমি সারোয়ার জাহান শাওন, আমি প্রথমবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে চান্স পাই। আমার মার্ক ছিল 73। তো প্রথমবার আমি যখন ভর্তি পরীক্ষা দিই, আমার প্রায় 85+ কমন ছিল। কিন্তু আমি টাইম ম্যানেজমেন্ট না জানার কারণে প্রশ্নগুলো ঠিকমতো দাগাতে পারি নাই। আমার মার্ক কিন্তু কমে গিয়ে 73 আসছিল। তো দ্বিতীয়বার আমি আবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি। এইবার আমি মার্ক তুলি 85.25। আমার 45 মিনিটেই 90টার উপরে দাগানো হয়ে গেছিল। তো আমি কী এমন স্ট্র্যাটেজি ফলো করলাম যার কারণে আমার প্রথমবারের তুলনায় দ্বিতীয়বার এত ভালো পরীক্ষা হলো। তো আমি মূলত প্রথমে আলোচনা করি যে প্রথমবার আমি কী ভুল করছিলাম, যেটা তোমাদের পরীক্ষার হলে ভুলটা করা যাবে না। তো প্রথমবার আমি যখন প্রশ্নটা পাই, তো খেয়াল করো, প্রশ্ন পাওয়ার পরে আমাদের কিন্তু প্রশ্ন ছিঁড়তে দেয়, অনেক হলে আবার ছিঁড়তে দেয় না। তো ছেঁড়ার পরে আমরা কি করি, অনেকেই প্রশ্নটা একবার প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি বা একবার চোখ বোলাই যে সবগুলো প্রশ্ন ঠিক আছে কিনা। স্যার ম্যাডামরাই বলে যে 1 থেকে 100 পর্যন্ত ওভারভিউ করো যে সবগুলো প্রশ্ন ঠিক মতো আছে কিনা। তো এরকম আমি প্রশ্ন দেখার সময় আমি কি করছি, 1 থেকে 100 পর্যন্ত সবগুলো প্রশ্ন একবার রিডিং দিছি যে আমি কয়টা পারি কয়টা পারি না। তো এই যে রিডিং দিলাম, রিডিং দিতে আমার প্রায় 10 মিনিটের উপর সময় চলে গেছে। আমি কিন্তু ওই টাইমে একটা প্রশ্নও দাগাইনি। এটা কিন্তু আমার প্রথমবারের কথা। আমি যখন প্রথমবার মেডিকেল ভর্তি পরীক্ষা দিই, 10 মিনিট সময় নষ্ট করছি শুধুমাত্র প্রশ্ন রিডিং দেওয়ার ক্ষেত্রে। কথাটা খেয়াল করো কিন্তু। এরপরে আমি 11 মিনিটে আমার দাগানো শুরু করি। তো দাগানো শুরু করার পর আমি যেগুলো আগে পারি মনে হয় দাগাইছি, বা যেগুলো পারি না এগুলো রেখে দিছি, কোনো স্ট্র্যাটেজিক কোনো ওয়ে ফলো করিনি যে আমি যেগুলো পারি না ওইগুলো গোল্লা দিয়ে রাখবো, যেগুলো পারছি ওইগুলো বাদ, ওগুলো তো দাগাই ফেলছি। এরকম কোনো গোল্লা দিয়ে রাখা বা কোনো চিহ্ন দিয়ে রাখা যে আমি কোনটা দাগাইনি, এরকম কোনো কাজ কিন্তু করি নাই। তো আমি মোটামুটি প্রায় 40 মিনিটের মতো সময়ে 65 থেকে 70টার মতো দাগাইছি। আমার হাতে আছে 20 মিনিট, প্রশ্ন বাকি এখনও 30টা। তো এরকমভাবে আমার তাড়াহুড়ো করতে গিয়ে লাস্টে দেখা যায় 5 মিনিট সময়, প্রশ্ন বাকি 10টা, আমি দাগাইতেই পারিনি। তো এই যে আমি প্রায় 7 থেকে 8টা প্রশ্ন যে টাচ করতে পারলাম না সময়ের অভাবে, ওই মার্কটা কিন্তু আমার কমছে। আমি হয়তো 80+ পেতাম, পাইছি কত, 73। তো এইখানে শিক্ষার বিষয়টা কি ভুল করা যাবে না। প্রথমত প্রশ্ন পাওয়ার পর তোমার দেখার দরকার নাই যে তুমি কি পারো। শুধু দেখো প্রশ্নে 100টা প্রশ্ন আছে কিনা, প্রিন্ট ঠিক আছে কিনা। প্রিন্ট ঠিক থাকলে তুমি দাগানো শুরু করো। তুমি পারো না স্কিপ করো, পারো না স্কিপ করো। তোমার দেখার দরকার নাই যে 1 থেকে 100 পর্যন্ত তুমি কয়টা পারো। যেমন আমি দেখছিলাম আমি 85টার মতো পারি, গুইনা গুইনা দেখছি আমি কয়টা পারি। এ হচ্ছে একটা ভুল। তুমি দাগানো শুরু করবা। দ্বিতীয় যে ভুলটা করা যাবে না, যে তুমি কোনো চিহ্ন রাখলা না, যে তুমি কোন প্রশ্নটা স্কিপ করলা এর কোনো চিহ্ন রাখলা না। ধরো তুমি প্রথমবারে 40টা প্রশ্ন স্কিপ করছো, এখন তুমি দ্বিতীয়বার যখন আবার প্রশ্নে আসবা, আমি একটু পরেই আমার টেবিলের মধ্যে একটা ডেমো প্রশ্ন নিয়ে দেখাবো যে কিভাবে প্রশ্নগুলো দাগাতে হয়, মানে তুমি কী চিহ্ন রাখবা একটু পরে আমি দেখাবো, একটু পরে ভিডিও পরে অংশ পাবা। এখন শুধু বলে রাখি যে তোমার চিহ্ন রাখতে হবে যে আমি কোন প্রশ্নটা স্কিপ করছি। কারণ তুমি যদি চিহ্ন না রাখো, পরে আবার ওএমআর খুঁজে খুঁজে কি তোমাকে বের করতে হবে যে আসলে আমি কোন প্রশ্নগুলো স্কিপ করছি। এখানে কিন্তু একটা এক্সট্রা সময় নষ্ট হবে। আরেকটা ভুল যেটা করা যাবে না, তুমি যখন প্রথমবার প্রশ্নগুলো দাগাবা, ম্যাথ প্রশ্ন টাচ করা যাবে না। যেসব প্রশ্নে ম্যাথ আছে এগুলো টাচ করা যাবে না। কেন টাচ করা যাবে না? ধরো একটা ম্যাথ কঠিন, এইখানে তোমার 5 মিনিট সময় নষ্ট হয়ে যাবে। তুমি ম্যাথগুলো দ্বিতীয়বার দাগাবা, একবার দাগা আসার পরে দ্বিতীয়বার ম্যাথগুলো দাগাবা। তাহলে তুমি স্কিপ করতে পারবা যে কোন কোন প্রশ্নগুলো কি আমার দাগানো উচিত বা কোন কোন প্রশ্নগুলো বেশি সময় নিচ্ছে। প্রথমবার তুমি যদি বেশি সময় নিয়ে ফেলো, তোমার মাথা হ্যাং হয়ে যাবে, সহজ প্রশ্নগুলো পারবা না।
তাহলে প্রথমবার আমার কোন প্রশ্নগুলো দাগাবো? ধরো জিজ্ঞেস করছে যে আমরা শার্টে কি লাগাই, বোতাম। এরকম যেমন কমন প্রশ্নগুলো, সহজ প্রশ্নগুলো, আমাদের সবচেয়ে বড় পর্ব কোনটা, সবচেয়ে বেশি পানি আছে কোন পর্বে, দ্বিতীয় কোনটা, মানুষ কোন পর্বে, পাখি কোন শ্রেণীর, এরকম যে প্রশ্নগুলো মানে সহজ সহজ প্রশ্নগুলো আমরা সবার প্রথমে দাগাবো। ঠিক আছে, দুইটা অপশনেও যদি কনফিউশন থাকে ওইটা আমরা রেখে দিব, দাগাবো না। এখন দ্বিতীয়বার আমি কোন স্ট্র্যাটেজি ফলো করে 45 মিনিটে 90টা দাগিয়ে ফেললাম। তো প্রথমত সবার প্রথমে, দ্বিতীয়বার সবার প্রথমে কনফিডেন্স। এখানে আমি প্রশ্ন দাগানোর থেকে বেশি গুরুত্ব দিব কি কনফিডেন্সে। তুমি যদি ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে এক্সাম হলে ঢুকতে পারো, তোমার কনফিডেন্স থাকবে যে তোমার 5 কাটুক যাই কাটুক, তুমি সেকেন্ড টাইমার হও ফার্স্ট টাইমার হও, তোমার জিপিএ কম থাকুক যাই কম থাকুক, এটা মাথায় আনা যাবে না। তুমি সেকেন্ড টাইমার হও, তোমার মাথায় আনা যাবে না যে তোমার 5 কাটবে, তোমার জিপিএ কম, মাথায় আনা যাবে না। তোমার মাথায় থাকবে পরীক্ষা হচ্ছে 100-তে, এইখান থেকে আমার 85+ তুলতে হবে। তুমি এইটা ভাবার কারণ নাই যে তুমি 80 পাইলে 75 আসবে, 75 আসলে 70 আসবে, এরকম ভাবার কোনো কারণ নেই। এরকম ভাবলে তুমি কি এক্সাম হলে কনফিউজড হয়ে যাবা যে কোন প্রশ্নটা স্কিপ করবো, কোন প্রশ্ন স্কিপ করবো না। তোমার টার্গেট থাকবে 100 থেকে 85 পাওয়া। এখন তোমার 5 কাটুক, 10 কাটুক, 15 কাটুক, সব কেটে নিক, তোমার টার্গেট কি 100 থেকে 85। তোমার কত কাটবে এটা মাথায় আনাই যাবে না। আর কনফিডেন্স রাখবা তুমি যা পড়ছো অন্যরা এর থেকে বেশি পড়ে নেই, এইটা মাথার মধ্যে ঢুকে রাখবা। তোমার সাথে যারা আছে ওরা তোমার মতোই পরীক্ষার্থী, ওরা কিন্তু কোনো শিক্ষক না, ওরা কোনো টিচার না, ওরা কিন্তু ওই রকম আধ্যাত্মিক লেভেলের না, এলিয়েনও না। তুমি যেমন পড়ছো ওরা তেমনই পড়ছে, তোমার জন্য প্রশ্ন কঠিন, ওদের জন্য কিন্তু প্রশ্ন কঠিনই। তুমি তোমার টার্গেট হচ্ছে 85+, তোমার মার্ক কাটা যাক আর না যাক। ওকে, এটা হচ্ছে কনফিডেন্সের ব্যাপার। কনফিডেন্স থাকলে তুমি না জানা অনেক প্রশ্নকে দাগায় ফেলতে পারবা। আমার গ্রুপে অনেক সময় দেখছো আমি এগুলো বলছি যে কনফিডেন্সের ব্যাপার। দ্বিতীয়বার আমি প্রশ্ন কীভাবে দাগাইছিলাম এটা একটু পরে আমি ভিডিওতে দেখাবো যে প্রশ্ন দাগানোর উপায়টা কী। ওকে, তাহলে আমরা প্রথমে কী কী শিখলাম, যে প্রথমবার আমি কী কী ভুল করছিলাম, এই ভুলগুলো তোমাদের করা যাবে না। আর দ্বিতীয়বার কী কী আমাকে সামনে আগে সাহায্য করছে, কী কী ফ্যাক্টর, প্রথমত কনফিডেন্স, আর দ্বিতীয়টা আমি এখন ভিডিওতে দেখাবো। আচ্ছা, তো আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এরকম একটা প্রশ্নপত্র দেওয়া থাকবে, আমাদের দুই পাশে মোট 100টা প্রশ্ন থাকবে। তো আমাদের এটা হচ্ছে ওএমআর, এটা হচ্ছে প্রশ্নপত্র। ভুলক্রমেও ওএমআরের এখানে কোনো দাগ দেওয়া যাবে না। তোমরা যত রাফ করার সবই যে এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, এখানে ফাঁকা জায়গা, পেন্সিল বা কলম যে কোনো একটা দিয়ে তোমরা এখানে রাফ করতে পারো। পেন্সিল ইউজ করলে কেন ভালো, যদি তোমার পৃষ্ঠা ভরে যায় তুমি 1 মিনিট সময় নিয়ে মুছে ফেলতে পারবা, আবার রাফ করতে পারবা। ঠিক আছে, তো এই যে এইসব যে ফাঁকা জায়গাগুলো আছে এখানে তুমি রাফগুলো করবা। ভুলেও এই যে এইখানে আর ওএমআরের জায়গায় কোনো দাগ দিবা না রাফের জন্য। তো অনেক এক্সাম হলে মানে টিচাররা আমাদেরকে ছিটতে দেয়, মানে ওই মাঠটা ছিটতে দেয়, আবার অনেক জায়গায় ছিটতে দেয় না। তুমি অবশ্যই স্পষ্ট নির্দেশনা শুনে নিবা যে ওই মাঠটা ছিঁড়া যাবে কিনা। তো নর্মালি আমাদের বেশিরভাগ জায়গায় ছিটতে দেয়, আমরা এটা এভাবে ছিঁড়ে নিব। অবশ্যই খুবই সাবধানতার সাথে স্কেল নিয়ে গিয়ে, এখানে তো ইয়া করা নাই, মানে ছিঁড়ার মতো অবস্থায় নাই, এই জন্য ছিটতে এরকম হয়েছে। আমাদের যে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্ন থাকবে এখানে দাগ দাগ করা থাকবে, টান দিলে সহজেই ছিঁড়ে যাবে। ওকে, তো এইভাবে আমরা এটাকে ছিঁড়ে নিব। ঠিক আছে, ছিঁড়ে নেওয়ার পরে প্রথমেই তোমার কাজ হবে, তুমি তোমার যে রেজিস্ট্রেশন রোল এটা খুব ভালো মতো বসাবা। প্রথমেই খুব ভালো মতো 2 মিনিট সময় নিয়ে এইটা ভালো মতো বসাবা, কারণ তুমি যত ভালোই পরীক্ষা দেবে রোল রেজিস্ট্রেশন ভুল হইলে রেজাল্ট আসবে না। ঠিক আছে, তাহলে খুব ভালো মতো এটা ফিল আপ করে এরপর তুমি বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নামে শুরু করবা। আচ্ছা, তো শুরু করার ক্ষেত্রে তোমার কাজ কি হবে, দেখো তুমি 1 থেকে 100 পর্যন্ত আগে দেখবা প্রশ্নগুলো ঠিক আছে কিনা। প্রশ্ন অবশ্যই রিডিং পড়বা না, প্রশ্ন ঠিক আছে কিনা। হ্যাঁ, সব প্রশ্ন ঠিক আছে আমি দেখলাম। এখন তোমার দাগানো শুরু। তুমি 1 নাম্বার পারো না, ওকে, তুমি 1 নাম্বার না পারলে কিন্তু মানে কনফিউজড হয়ে যাবে না যে আমার পরীক্ষা খারাপ হচ্ছে, আমার একটা প্রশ্ন ভুল হচ্ছে, এরকম কিছু না। 1 নাম্বার যদি না পারো তুমি 2-এ চলে যাবে, 2 পারো না 3-এ চলে যাবে, 3 পারো না 4-এ চলে যাবে। তোমার কিন্তু প্যানিক হওয়ার কিছু নাই, তোমার সামনে অবশ্যই কমন প্রশ্ন আছে। ঠিক আছে, কঠিন প্রশ্ন তোমার সামনে চলে আসতেই পারে, প্যানিক হওয়ার কিছু নাই। ওকে, এখন যেটা বলতেছিলাম যে আমি প্রথমবার যে ভুলটা করছিলাম, কি করছিলাম, যেগুলো সবগুলো রিডিং পড়ছিলাম যে কয়টা কমন আমার, তারপরে আমি যেগুলো স্কিপ করছি এগুলোর মধ্যে কোনো মার্ক দেইনি, মানে কোনো দাগ দেইনি। দ্বিতীয়বার আমি কোন ট্রিক ফলো করছি খেয়াল করো। দ্বিতীয়বার ধর আমি পরীক্ষা দিচ্ছি, আমি এখন পরীক্ষার হলে আসি, আমি 2 নাম্বার পারি না, একটা দাগ দিচ্ছি, আমার লাল কলম তো কালো কলম তোমরা অবশ্যই ইউজ করবা। 5 নাম্বার 6 নাম্বার পারি না, একটা দাগ দিলাম। 11 নাম্বার পারি না, একটা দাগ দিলাম। 14 নাম্বার পারি না, একটা দাগ দিলাম। 16 নাম্বার পারি না, একটা
দাগ দিলাম, ঠিক আছে। 23 নাম্বার পারি না, একটা দাগ দিলাম। ওকে, মানে এরকম আমি যেগুলো পারি না কিন্তু দাগ দিচ্ছি, খেয়াল করো। 29 পারি না, দাগ দিলাম। মানে এরকম ভাবে মনে করো আমি যেই প্রশ্নগুলো পারি না মেডিকেল ভর্তি পরীক্ষায়, এগুলোতে আমি দাগ দিলাম, ঠিক আছে। তাহলে মনে করো এরকম আমার প্রায় 30 থেকে 40টা আসছে যেগুলো আমি কি পারি না, এই জন্য দাগ দিলাম। আমি এরকম ভাবে একবার পুরো প্রশ্নটা দাগায় ফেলছি। কথা খেয়াল করো, আমি কিন্তু একবার 1 থেকে 100 পর্যন্ত ওএমআরে দাগাইছি। এর মধ্যে যেগুলো পারি নাই প্রথমবার একবার দেখার সময় যেগুলো পারি নাই একটা করে দাগ দিচ্ছি, একটা করে দাগ দিছি। খেয়াল করো বিষয়টা, যেই কয়টা পারি নাই কি একটা করে দাগ দিছি। এখন আমি দ্বিতীয়বার প্রশ্নটা পড়তে আসবো, দ্বিতীয়বার প্রশ্নটা রিডিং দিব। দ্বিতীয়বার প্রশ্ন রিডিং দিয়ে আমি শুধুমাত্র ওইগুলাই দেখবো যেগুলোতে আমার কি একটা করে দাগ আছে, কারণ আমি তো এগুলো দাগা ফেলছি। যেগুলোতে একটা করে দাগ নাই ওইগুলো আমি দাগা ফেলছি না। তুমি কিন্তু গুনতে যাও না তোমার কয়টার মধ্যে দাগ আছে, তো এগুলো সময় নষ্ট হবে। কি করবা, একটা করে তুমি যখন দাগ আছে শুধুমাত্র ওইগুলোই দাগাবা, কারণ কি বাকিগুলো দাগানো হয়ে গেছে। ওকে, আচ্ছা এখন তুমি দ্বিতীয়বার মনে করো 2 নাম্বার দাগাইছো, আরেকটা দাগ দেবা, মানে ক্রস চিহ্ন হয়ে গেল। 6 নাম্বার পারো নাই, এরকমই থাকুক। 11 নাম্বার দাগাইছো, আরেকটা দাগ দিলা, ক্রস চিহ্ন হয়ে গেল। 23 দাগাইছো, আরেকটা দাগ দিলা, ক্রস হয়ে। এরকম তুমি যেগুলো দ্বিতীয়বার দাগাইতে পারলা এগুলো কি ক্রস হয়ে গেল। দ্বিতীয়বার যেগুলো দাগাইতে পারছো এগুলো ক্রস হয়ে গেছে। এখন তুমি তৃতীয়বার আসবা। তৃতীয়বার আসার সময় তুমি শুধু ওইগুলোই দেখবা যেগুলোতে কি ক্রস নাই, যেগুলোতে কি নাই, ক্রস নাই। ক্রস নাই মানে কি, ক্রস নাই মানে হচ্ছে ওইগুলো তোমার এখনো কি বাকি, ঠিক আছে। তাহলে এখন তোমার বাকি আর কোনো প্রশ্ন নিয়ে আলোচনা করার কোনো দরকার নাই, তোমার দেখার দরকার নাই। শুধুমাত্র তুমি ওইগুলাই দেখবা যেগুলোতে কি ক্রস নাই, যেগুলোতে কি নাই, ক্রস নাই। ওকে, তাহলে এখন তুমি মনে করো তৃতীয়বারে এটা দাগা ফেলছো, ক্রস দিয়ে দিলা, এটা দাগা ফেলছো, ক্রস দিয়ে দিলা, এটা দাগা ফেলছো, ক্রস দিয়ে দিলা, মানে এক পাশে সবগুলো শেষ। এটা দাগা ফেলছো, ক্রস দিয়ে দিলা। এখন তোমার লাস্টেও পরীক্ষার শেষেও তুমি এই করে দাগাতে পারো নাই। 1 2 3 4 5 6 7 8 9, তার মানে তুমি 91টা দাগাইছো, তুমি 91 দাগাইছো। এখন তুমি পারলে শেষে এগুলো নিয়ে আলোচনা করো, এগুলো নিয়ে তুমি নিজে ভাবো, আর না পারলে স্কিপ করে আসো। আর যদি তোমার যে কোনো 2টা অপশনের মধ্যে কনফিউশন থাকে তুমি দাগায় দিয়ে আসো, কারণ এই ক্ষেত্রে তোমার হওয়ার চান্স 50, না হওয়ার চান্স 50। 2টা অপশনের মধ্যে কনফিউশন থাকে তুমি দাগায় দিয়ে আসো, ঠিক আছে। ওকে, আরেকটা বিষয় যেটা আমি ম্যাথ নিয়ে বলতেছিলাম, প্রথমবার যখন দাগাবা কোনো ম্যাথ দাগাবা না। প্রথমবার যখন দাগাবা ম্যাথ পাইলে স্কিপ। যেমন দেখো ম্যাথ একটা দাগ দিয়ে ফেলবা, মানে স্কিপ। তারপর মনে করো এখানে হচ্ছে তুমি আরো যদি ম্যাথ পাও, ম্যাথ স্কিপ, মানে ম্যাথ পাইলেই তুমি স্কিপ করে ফেলবা, কারণ ম্যাথ সহজ হবে না কঠিন হবে তুমি জানো না। ম্যাথ পাইলে স্কিপ, ম্যাথ পাইলে স্কিপ। ওকে, মানে যে কোনো ম্যাথ তুমি পাইছো, ম্যাথ পাইলেই কি স্কিপ, ম্যাথ পাইলেই কি স্কিপ, এরকম আর কি। তুমি ম্যাথ পাইলেই স্কিপ। দ্বিতীয়বার তুমি যখন আসবা, যখন তুমি যে একটা করে দাগ খুঁজতেছিলা, তখন তুমি আইসা কি ম্যাথগুলো দাগাবা। তুমি প্রথমবার ম্যাথ দাগাতে গেলে প্যানিকড হয়ে যেতে পারো। ওকে, তাহলে আমি ট্রিকটা আবার রিভিউ করতেছি। তুমি মোট 4বার দাগাবা, 4বার তুমি আসবা প্রশ্নে। একবার দাগানোর সময় যেগুলো পারো না একটা করে দাগ দিয়ে যাবা, দ্বিতীয়বার আরেকটা করে দাগ দিবা। ওকে, তৃতীয়বার আসার সময় তুমি দেখবা কোনগুলোতে ক্রস নাই, যেগুলোতে ক্রস নাই ওইগুলো বাকি আমার। এখান থেকে তুমি যে কয়টা পারছো দাগাবা, যে কয়টা পারো না এগুলো নিয়ে লাস্টে চিন্তা করো, ঠিক আছে। এই হচ্ছে আমাদের দাগানোর ট্রিক। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আশা করি এই ট্রিকটা ফলো করলে তোর অবশ্যই ভালো করতে পারবা ইনশাল্লাহ। আমি দ্বিতীয়বার এই ট্রিক ফলো করে 45 মিনিটে 90টার উপর দাগাইছি, আমার কোনো টাইম ম্যানেজমেন্টের সমস্যা হয় নাই। প্রথমবার আমি যখন পরীক্ষা দিই কোনটা বাকি কোনটা স্কিপ করছি কোনোটাই বুঝতে পারিনি। আমার এই যে ওএমআরে দেখে দেখে বের করতে হয়েছিল, ওএমআরে কোনটার মধ্যে গোল্লা নাই, 8-এ গোল্লা নাই তার মানে 8 দাগাই নেই, 31-এ গোল্লা নাই তার মানে 31 দাগাই নেই, এরকম ওএমআর দেখে দেখে বের করতে হয়েছিল। দ্বিতীয়বার আমার এরকম কোনো ঝামেলা হয় নাই। আমি কি এরকম ক্রস আর একটা দাগ দিয়ে বুঝে গেছি আমার কোনটা কোনটা বাকি আছে। তো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি পরীক্ষা দেওয়ার। 1 ঘন্টা 100টা এমসিকিউ, এভাবে তোমরা কারেক্টলি দাগাতে পারো। ওকে, তাহলে আমাদের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।